আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সাথে ভারতের গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই বললেন ভারতীয় হাই কমিশনার। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। সহকারী হাই কমিশনে হামলায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। আগ বাড়িয়ে ঝগড়া করলে বাংলাদেশিরা ভারতমুখী হবে না মন্তব্য। দেশের জন্য সব পরিস্থিতি মোকাবেলায় নবীন সেনা সদস্যদের প্রতি সেনাপ্রধানের আহ্বান। বাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার আশ্বাস। 15 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ বিনিময় হয়েছে বলে টিআইবির জরিপ। পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা সংস্থার দুর্নীতির শীর্ষে বলে উল্লেখ। 3রা ডিসেম্বর আকাশপথে আক্রমণ সূচনা করেন কিলো ফ্লাইট সদস্যরা। অকার্যকর করা হয় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা। এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে বাংলাদেশের 211 রানের লিড। পেসার নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে সাংবাদিকতা শিক্ষার্থীদের অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার প্রদানের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী। এই সম্পর্ককে শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করা যায় না। ভারত সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায়। পরাগ আজিম জানাচ্ছেন। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায় একদল বিক্ষোভকারী। ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশের মানুষ ও সরকারের ক্ষোভের মধ্যেই ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে সাক্ষাৎ করেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন প্রণয় ভার্মা। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. A lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. ভারতের হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের কিছুক্ষণ আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আন্তরিক করতে চেষ্টা করবেন তারা। সেটা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে আন্তরিকতা ওনার উপর, আর আমাদের মধ্যে আমাদের যেটুকু করতে আমরা করবো, আপনারা দেখতে পাবেন যে আমরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার সেবা বন্ধ থাকবে বলে জানা গেছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যের জন্য ধারাবাহিক সংলাপ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সংলাপ করছেন ছাত্র সমন্বয়কদের সঙ্গে। ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও সংলাপ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন মোস্তফা মল্লিক, সরাসরি যাচ্ছি তার কাছে। মল্লিক, যমুনায় এখনকার অবস্থা আমাদের জানান। ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে
প্রেস উইং আছেন, সেখানে শফিক সাহেব তার যিনি প্রেস সচিব আছেন, তিনি সংবাদ সম্মেলন করেই আসলে গণমাধ্যমকে এই তথ্যটি দিলেন যে এই মুহূর্তে একটি জাতীয় ঐক্যের খুব বড় ধরনের প্রয়োজন রয়েছে, এবং সেই হিসেবেই তিনি বলছিলেন যে আজকে প্রথম দিন যে সংলাপ আহ্বান করা হয়েছে এবং সেই সংলাপে ছাত্র প্রতিনিধিরা থাকবেন। তবে আমরা দফায় দফায় প্রশ্ন করেছিলাম যে সেই ছাত্র প্রতিনিধি কারা, তিনি সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। তবে একটা বিষয় বলেছেন যে কালকে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি সংলাপ করবেন। আমি আবারও বলছি, এটি ইসলামিক রাজনৈতিক দলগুলো নয়, ধর্মীয় যার যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে সংলাপ করবেন। সাংবাদিকরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন করেছিলেন যে কারা কারা সেখানে আসতে পারে, তবে সেই বিষয়ে আসলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে স্পষ্ট কোনো ধারণা দিতে পারিনি। তবে যে বিষয়টি বলা প্রয়োজন, আমরা কয়েকজন ছাত্র প্রতিনিধি দূর থেকে দেখেছি, তবে তারা আসলে এই কারণেই এসছেন কিনা সেটা আমরা বলতে পারবো না, এবং অসমর্থিত একটি সূত্র থেকে দাবি করা হয়েছে যে সংলাপ এখন চলছে। আর কিছুক্ষণ আগে ফরেন সার্ভিস একাডেমি থেকে যে সংবাদ সম্মেলন করা হলো, সেখানে বলা হয়েছে যে ভারতীয় যে গণমাধ্যম রয়েছে, মিডিয়া রয়েছে, তারা আসলে স্পষ্টভাবেই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কিছু ভুল তথ্য উপস্থাপন করে তারা পরিকল্পিতভাবেই মাঠে নেমেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, এবং একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমকেও আসলে বলা হয়েছে যে এ ধরনের কোনো গুজবে যাতে কান দেয়া না হয়। আরেকটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে যে এই যে সংলাপ যেখানে হবে, এই সংলাপে আসলে জাতীয় ঐক্যের ডাক দিবেন স্বয়ং প্রধান উপদেষ্টা, এবং তিনি সবাইকে ধৈর্য ধরে আসলে পরিস্থিতি মোকাবেলা করার জন্য বলেছেন। নবনীতা, মোটামুটি এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমার কাছে সর্বশেষ সংবাদ যা ছিল আপনাকে মল্লিক। ধন্যবাদ আপনাকে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র নেতারাও মিছিলে অংশ নেন। মিছিলে স্লোগানে এই ঘটনার নিন্দা জানানো হয়। বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত। ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে আশকারা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে আগুন, পতাকার খুঁটি ভাঙচুর, সহকারী হাই কমিশনের অভ্যন্তরীণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোনো ধর্মীয় রাষ্ট্র নয়। বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র ভেবে কত কিছু দিয়েছে, কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত, লাশ আর সীমান্ত আগ্রাসন ছাড়া আর কিছুই দেয়নি। নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকওয়াত হোসেন বলেছেন, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতমুখী হবে না। চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ প্রতিবেশীর সাথে শান্তিতে থাকতে চায়, কিন্তু ভারত যদি পায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশের মানুষ আর কোনোদিন ওই দেশমুখী হবে না। সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওরা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছে না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করবে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে, যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না।
ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বক্তারা বলেছেন, ধর্মীয় উস্কানি দিয়ে এদেশের মানুষকে আলাদা করা যাবে না বলে জানিয়ে ভারতের গণমাধ্যমের সমালোচনা করে তারা বলেন, জাতীয় স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনা করে গণ অধিকার পরিষদের নেতারা বলেছেন, নিরপরাধ মানুষকে রক্ষায় জাতিসংঘের শান্তি মিশন কলকাতায় স্থাপন করা উচিত। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ভারতে বাংলাদেশের সব মিশন বন্ধ করে কর্মকর্তাদের ফিরিয়ে আনতে সরকারকে আহ্বান জানিয়েছে কয়েকটি সংগঠন। এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। কারা আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে দূতাবাসে হামলা চালায়, এটা আন্তর্জাতিক কর্তৃপক্ষ দেখুক। আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন। এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ বুজে সহ্য করবে না। ভারতের আগ্রাসী যে কূটনৈতিক সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ শুধুমাত্র তারই বিরোধিতা করে। ভারতের জনগণের প্রতি কোনো আক্রোশ নেই জানিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী 2রা জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে আজ তার জামিন শুনানির কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি। জামিন শুনানিতে আদালতে তার পক্ষে কোনো আইনজীবী না থাকা এবং রাষ্ট্রপক্ষ জামিন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণের জন্য সময়ের আবেদন করা হলে আদালত শুনানি আগামী 2রা জানুয়ারি নির্ধারণ করেন। চিন্ময় দাসকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্তি করা এবং জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন আইনজীবীরা। আসামির জন্য, যার কারণে উনি বলছে যে এটা আগামী 2-1 এই মামলাটা শুনানি হবে। ইসকনের নেতা চিন্ময় দাস সরাসরি জড়িত, তার ইন্ধনে হয়েছে, তার প্রত্যক্ষ সহযোগিতা হয়েছে, তার নির্দেশে হয়েছে। সে প্রিজন গ্যাং থেকে মাইকে বক্তব্য দিয়ে সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি পুলিশ এবং রাষ্ট্রপক্ষের কাছে, সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, চিন্ময় দাসকে প্রতিটি মামলা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার চেষ্টা চলছে। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। 3 বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে কমিশন পাওয়া অফিসার ক্যাডেটদের অংশগ্রহণে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। নবীন সেনা কর্মকর্তাদের যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার বার্তা দেন সেনাপ্রধান। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে। সেনা কর্মকর্তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব স্মরণ করিয়ে দেন তিনি। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠ ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন সেনাপ্রধান। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। গত 15 বছরের নাগরিক সেবায় সাধারণ মানুষকে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে টিআইবি। 2023 সালে জাতীয় পর্যায়ে মোট ঘুষের পরিমাণ প্রায় 10,902 কোটি টাকা। সেবা খাতের দুর্নীতিতে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত। টিআইবির জাতীয় থানা জরিপ 2023-এর ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। রোকসানা আমিন জানাচ্ছেন।
সেবা খাতের দুর্নীতির চিত্র তুলে ধরতে প্রতি 2 বছর পর পর খানা জরিপ করে আসছে দুর্নীতি নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি। এক বছরে 5,680 টাকা ঘুষ দিয়েছেন সার্বিকভাবে। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান কার্যালয়ে 2023 সালের সেবা খাতের দুর্নীতির খানা জরিপ ফলাফল তুলে ধরেন তারা। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43%, এবং জাতীয় আয়ের 0.22%। তথ্য যেটা বলছে 70.2% উত্তরদাতা কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছেন। জরিপ ফলাফলে দেখা গেছে খানা প্রতি গড়ে 5,500 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। বিচারিক সেবা, বীমা ও ভূমি সেবা খাতে বেশি ঘুষ দিতে হয়েছে। আমাদের হিসাব মতে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের 2009 থেকে 2024 পর্যন্ত 24 এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে বা সেবা গ্রহীতারা যে অর্থ ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ 1,46,252 কোটি টাকা। এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সেবা খাতে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান পরিচয় নির্বিশেষে জবাবদিহিতা নিশ্চিত করতে দুদককে কার্যকর করা সহ বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। 1971-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে, যা পাকিস্তানি বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা বাংলাদেশে অকার্যকর করে দেয়, ত্বরান্বিত করে বিজয়কে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 71-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশন কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন, যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার।
এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমে কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা 2 দিনের ভেতরে পেয়ে গেলাম। 2 দিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে 5 বছরে 5 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেন তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি ঘোষিত 31 দফার বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে নিজের চিন্তার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় তরুণ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তরও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। ছবিতে দেখলাম একজন আমাকে বললো বনসাই লাগিয়েছে। বনসাই তো আমাদের দেশি গাছ না, বিদেশ থেকে কেন গাছ আনতে হবে? দেশের মধ্যেই তো কত সুন্দর সুন্দর গাছ আছে আমাদের। সেই গাছগুলো কেটে দিয়ে, দেশি গাছ কেটে দিয়ে বনসাই কেন করেছে, কি করেছে, আমি আর সেই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, আমাদেরকে গাছ লাগাতে হবে। আমার নিজের যেটি ইচ্ছা, আমরা একটি সরকারের মেয়াদ, সাংবিধানিক মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা আগামী দিনে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন, মানে 5 কোটি, 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। জনস্বার্থ নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে বলে আপিল বিভাগকে জানিয়েছেন জামায়াতের আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক। তারা বলেন, আবেদনকারীর আইনজীবী একজন একটি রাজনৈতিক দলের মতাদর্শের হওয়ায় তিনি কখনোই মুক্ত মনে আসেননি। এক পর্যায়ে শুনানির জন্য সময় চেয়ে নির্বাচন কমিশন আবেদন করলে তা মঞ্জুর করে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ঠিক করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। এর মধ্য দিয়ে নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামাতের আপিল শুনানি শুরু হলো সর্বোচ্চ আদালতে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দলটির আপিল পুনরুজ্জীবিত করার আবেদন মঞ্জুর করেছিলেন আপিল বিভাগ। করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এবং তারা যে রিট পিটিশন করেছেন, তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন, তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না। তারা জনস্বার্থে বলেছেন, কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। এবং ইলেকশন কমিশনের সামনে এই ইলেকশন প্রসেস এবং ইলেকশন রেজিস্ট্রেশন প্রসেস যখনও শেষ হয় নাই, শেষ হওয়ার আগেই তারা রিট পিটিশন দায়ের করেছেন। সুতরাং এই ম্যাটারটা তখনও ইলেকশন কমিশনের অধীনে বিচারাধীন ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের প্রত্যাশা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আত্মত্যাগ, তার সফল বাস্তবায়ন যেন হয়। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 10ম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। অসংখ্য স্প্রিন্টার মোহাম্মদ মাসুম মিয়ার শরীর জুড়ে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মানুষ বিজয় মিছিল নিয়ে নামেন রাজপথে। সেদিনে বাড্ডায় পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হন মাসুম। রাইফেল থেকে একটি, শটগানের 3টি গুলি আর 500-রও বেশি স্প্রিন্টার শরীরে নিয়ে অসহনীয় যন্ত্রণায় ভুগছেন মাসুম। তার উপর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা। আমার গুলি লাগে, ডান হাতে লাগে, এটা হচ্ছে একটা রাইফেলের, বাম হাতের এলবোতে শটগানের লাগে, যেখানে ছড়োয়া গুলি ঢুকে অনেকগুলো, মাজাতে এবং পিঠে প্রচুর পরিমাণ, প্রায় 500-র উপরে হবে। তো 100-র মতো বের করা গেলেও আর বাদবাকিগুলো বের করা যায় না এখনো, বা এগুলো যাবেও না ভবিষ্যতে বের করা।
যেহেতু আমরা আন্দোলন করছি, তো দিন শেষে আমরা সফল হয়েছি। তো ওই হালকা শরীরে ব্যথা বা এগুলি আর এখন হয় না। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে মাসুমের মতো অনেকেই স্প্রিন্টার ও বুলেট বিদ্ধ হয়ে এবং হাত পা হারিয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পর বাড়িও ফিরে গেছেন অনেকেই। পুনর্বাসন আমাদের আসলে হবে। নিটোরে এখন 56 জন রোগী আছেন। আমরা 44 জনকে আমরা কিন্তু অলরেডি আর্থিক সহযোগিতা দিয়েছি। বাকি যাদেরকে দিতে পারিনি, হয়তো ইনফরমেশনের গ্যাপ আছে, ল্যাকিংস আছে, হয়তো এমআইএসএ এখনও আসেনি, হয়তো তাদের মধ্যে আমাদের কিছু প্রসেসিংয়ে আছে। দ্যাটস ইট। আমরা আসলে প্রসেসের মাধ্যমেই এগুলি নিশ্চিত করছি। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ব্যবস্থায় যেন কোনো ভোগান্তি না হয়, এই দাবি আহত ও তাদের স্বজনদের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য ধরিত্রী ও উপকূলীয় জনপদের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে পরিবেশগত নীতি ও বিধির যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। বাগেরহাটের মোংলায় উপকূলীয় ন্যায্য নগর বিষয়ক সম্মেলনের সমাপনীতে বক্তারা বলেছেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনযাত্রা ও প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব দিতে হবে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আলিমাল রাজি। সভ্যতার বিকাশের সমান্তরালে নির্বিচারে ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা জানান দিচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সহ ধ্বংসাত্মক ভবিষ্যতের। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত ও দুর্যোগের জেরবার উপকূলীয় জনপদে ন্যায্য আবাস নিশ্চিতে 2 দিনের সম্মেলন। এতে উঠে আসে দেশের ফুসফুস খ্যাত সুন্দরবনের বিপন্ন বাস্তুতন্ত্রের বেহাল চিত্রের পাশাপাশি আশপাশের জনপদের পরিবেশ প্রতিবেশ ও জীবন জীবিকার বিরূপ প্রভাব। সম্মেলনের শেষ দিনে তাই গুরুত্বারোপ করা হয় সমন্বিত উদ্যোগ ও সচেতনতায়। আহ্বান জানানো হয় দুর্যোগ সহনশীল অবকাঠামো বিনির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের। আমাদের প্রয়োজন হয় স্যানিটেশন, সেই জায়গাটা আমাদের ভালো থাকতে হয়। এরপরে আসে আমাদের শিক্ষার প্রয়োজন আমাদের সন্তানদের জন্য। এরপরে আসে আমাদের সুস্থ থাকার জন্য, অসুস্থ হলে আমাদের দরকার চিকিৎসা ব্যবস্থা। প্রকৃতি কেন্দ্রিক জীবনের যে অধিকার, সেই অধিকারটা কিন্তু নিশ্চিত করতে হবে। যেমন এখানে মানুষের বসবাসের পাশাপাশি নন হিউম্যান অ্যানিমেল যারা আছে তাদের কিন্তু বসবাস করার সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের যেই হ্যাবিটেট, সেই হ্যাবিটেটগুলোকে রক্ষা করতে হবে। লবণ পানি ভিতরে ঢুকবে না বা অতিরিক্ত বৃষ্টির পানি বের করে দেওয়া হবে, এরকম একটা চিন্তা করেই কিন্তু উপকূলীয় বাঁধ দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 80-র দশকে দেখা গেল যে নদীতে পলি পড়ে নদীর বেড উঁচু হয়ে গেছে এবং কৃষি জমিটা কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে গেছে। নিজেরটুকু ছাড়া বাকিটাকে আমরা নিজের করে ওন করতে পারি না। আমার বাড়ির বারান্দাটুকু মনে হয় যে আমার, কিন্তু ঠিক পাশের রাস্তাটা ওইটা আমার না, সো ওখানে আমি মহলা ফেলতেই পারি। এই দেশ, এই দেশের মাটি এবং এই পুরো পৃথিবী আসলে আমাদের। সো আমার মনে হয় আমরা যদি আমাদের দেশকে ওন করতে পারি, তাইলে আসলে আমার মনে হয় আমরা অনেক সুন্দর একটা জীবনযাপন করতে পারবো। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যায্য তথা বাসযোগ্য আবাসস্থল বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির সময়োপযোগী ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই বলছেন তারা। আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আপনাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাইলে একটা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য আদর্শ একটা আবাসস্থল গড়ে উঠবে, ন্যায্য আবাসস্থল গড়ে উঠবে। এবং আপনাদের কার্যক্রম, আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের অর্থনীতি সবকিছু এমনভাবে পরিচালিত হতে হবে যাতে এটাতে পরিবেশ সুরক্ষিত থাকে। সাথে সাথে কার্যক্রমটা এমনভাবে হতে হবে যাতে আপনাদের অর্থনৈতিক উন্নয়ন হয়। নদী নিয়ে তাৎপর্যপূর্ণ কাজের জন্য নদীর আপনজন সম্মাননা 2024-এ ভূষিত হয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া এবং পরিবেশ সাংবাদিক শমিক আহমেদ। সম্মেলনের আয়োজক বাংলাদেশ নদী পরিব্রাজক দল, RDRC, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 7টি সংগঠন। সবাই একটু নিজের অবস্থান থেকে একটু সততা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় সব ক্ষেত্রে, শুধু পরিবেশ না, সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া সম্ভব। আলিমাল রাজি, চ্যানেল আই, মোংলা, বাগেরহাট। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি করলেও তা লঙ্ঘন করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 12 লেবানিজ নিহত হয়েছে। এতে গত সপ্তাহে করা যুদ্ধবিরতি চুক্তি হুমকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। নিটোল টাটা, বিশেষ সংবাদ।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সফল হতে হলে মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা আরও বাড়াতে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগামী দিনে তরুণদের সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনে প্রযুক্তি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীনের কাছে সেমিকন্ডাক্টর তৈরির 2 ডজন উপকরণ বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে প্রথমবার বিশ্বকাপ আসরে বাংলাদেশের হকি। জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে হারিয়ে 2025-এর জুনিয়র বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল লাল। এবারে খেলার খবর। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশের সাথে ভারত গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চায় বললেন ভারতীয় হাইকমিশনার। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব। সহকারী হাইকমিশনে হামলায় বিএনপি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। আগ বাড়িয়ে ঝগড়া করলে বাংলাদেশিরা ভারতমুখী হবে না মন্তব্য। দেশের জন্য সব পরিস্থিতি মোকাবেলায় নবীন সেনা সদস্যদের প্রতি সেনাপ্রধানের আহ্বান। বাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার আশ্বাস। 15 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ বিনিময় হয়েছে বলে টিআইবির জরিপ। পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা সংস্থা দুর্নীতির শীর্ষ বলে উল্লেখ। 1971-এর 3রা ডিসেম্বর আকাশপথে আক্রমণ সূচনা করেছিল কিলো ফ্লাইট সদস্যরা। অকার্যকর করা হয় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা। এবং কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে বাংলাদেশের 211 রানের লিড। পেসার নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। নতুন আরো